আমন্ত্রণ তৃতীয় মাত্রার আরও একটি নতুন পর্ব দেখবার জন্য প্রিয় দর্শক, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ ভারতীয় ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই প্রবেশ করেছে। অন্তত 4 জনকে শনাক্ত করা গেছে এবং একদিকে মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা যখন কমতির দিকে, তখন এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য বড় উদ্বেগের বিষয়। এবং সামনে যখন ঈদ, মানুষের এখনও গ্রামে ছোটার যে পরিমাণ হিড়িক, তাতে করে সংশয় এবং শঙ্কা বেড়েই চলেছে। দোকানপাট সবই খোলা বর্তমানে। আন্তনগর যোগাযোগ বন্ধ থাকলেও নগরীর ভেতরে সকল ধরনের গণপরিবহন ইতিমধ্যেই চলাচল করতে শুরু করেছে। সব মিলিয়ে এর সঙ্গে যুক্ত আছে টিকা নিয়ে সংকট এবং সেই সঙ্গে আরও নানাবিধ সংকট। কোভিডের বাইরে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা করবার এই মুহূর্তে তেমন কিছু নেই, কেননা রাজনীতি প্রায় অনেকের ভাষায় রাজনীতি শূন্য, যদিও সেই অর্থে রাজনীতি শূন্য বলে কিছু নেই। কিন্তু রাজনীতির জায়গাটা অনেকটা দখলে আছে এখন পর্যন্ত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। তারা ইসলামের সুরক্ষা দেবে, কতটা সুরক্ষা দিতে পারছে সেটি নিয়ে হয়তো অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে। কিন্তু সরকারের সঙ্গে বোঝাপড়া বা সরকারের তাদেরকে ঘিরে তৎপরতা সব মিলে মনে হয় যে তারাই এখন একটি প্রধান শক্তিতে পরিণত হতে চলেছে। এবং সেখানটা থেকে যেটি লক্ষণীয় যে হেফাজতে ইসলাম অনেক কিছুই বাংলাদেশের শিক্ষার পাঠ্যক্রম বলি বা এর বাইরেও নানা কিছু তারা তাদের নিয়ন্ত্রণে বা তাদের ইচ্ছে অনিচ্ছায় পরিচালিত হচ্ছে। তার বাইরে যদি আমরা লক্ষ্য করতে যাই, কিছু কিছু বামপন্থী সংগঠন বা ছাত্র অধিকার পরিষদের মতো সংগঠন, তারা ছোটোখাটো নানা কর্মসূচিদের মধ্যে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। কিন্তু সরকারের যে তৎপরতা, সেই তৎপরতার শিকার অনেক ক্ষেত্রে তারাও হচ্ছে। সাম্প্রতিককালে যে গণগ্রেফতারের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের শিকার তারাও। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিএস এর মতো আইন, যেটি 2018 সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে, সেই আইন এখনও অনেকের চিন্তার স্বাধীনতা বা বাক স্বাধীনতা হরণ করবার ক্ষেত্রে এটি বড় অস্ত্র বলে অনেকেই মনে করেন। কিন্তু সরকারের দিক থেকে যেটি ভাষ্য, সেটি হচ্ছে যে এই আইনটি যেহেতু বাংলাদেশে এখন ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির অনেক কিছু নিয়ন্ত্রণ করবার জন্য এ ধরনের একটি আইন পৃথিবীর অনেক দেশেই আছে এবং বাংলাদেশে সেটি জরুরি। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে আজকের তৃতীয় মাত্রায় আলোচনায় যুক্ত হচ্ছেন। ধানমন্ডির এলাকায় থাকেন দুজনের বসবাস। ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, এবং ধানমন্ডির নিজ বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার অসীম কুমার উকিল, একটু কোভিড পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব যে একদিকে পরিস্থিতির উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে টিকা নিয়ে যে সংকট বা জটিলতা সেটি অনেকেই ভাবিয়ে তুলেছে, এবং এরই মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের বাংলাদেশে প্রবেশের আনুষ্ঠানিক সংবাদ আমরা পেলাম। আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলার একটি সুযোগ করে দেওয়ার জন্য। সহ আলোচক বন্ধুবর জহিরুদ্দিন স্বপনকে স্বাগতম। যারা মধ্যরাতে দেশ বিদেশে টেলিভিশনের সামনে বসে টক শো শুনছেন, তাদের সকলকে শুভেচ্ছা। আমি আলোচনার শুরুতে একটু সুযোগ নিতে চাই। আমিও সাম্প্রতিককালে করোনা আক্রান্ত হয়েছিলাম, সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার এই অসুস্থতার প্রাককালে যারা আমার খোঁজখবর নিয়েছেন, যারা আমার জন্য দোয়া করেছেন, যারা শুভাশিস প্রার্থনা করেছেন, সহ সকলের প্রতি আমি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি সুস্থ হয়ে উঠেছি। আরো এটা মানে পোস্ট কোভিড যেটা থাকে দুর্বলতা, সেই দুর্বলতাটুকু আরো কাটিয়ে উঠবো, সহসায় আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবো। এবং এটি আপনার পোস্ট কোভিড ফার্স্ট টেলিভিশন অ্যাপিয়ারেন্স। জি 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 জি, সেজন্য আপনার প্রতিও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আসলে মানে সারা দেশের মানুষকে একটি জানান দেওয়ার সুযোগ হয়েছে যে আমি ক্রমশ স্বাভাবিক আমাদের যে দৈনন্দিন কর্মকাজে ফিরে আসছে, সমস্ত দুর্যোগ কাটিয়ে। আপনি যেমনভাবে আলোচনার শুরুতেই আসলে আপনার উপস্থাপনাতেই কোভিডকে ঘিরে যে বিষয়গুলি, সব বিষয়গুলো কিন্তু আপনি সংক্ষেপে তুলে এনেছেন। এরপরে আর কি আলোচনা করব মানে সেটা ভাবছি। একটা বিষয় আপনি আমাদেরকে সরকারি দলের সংসদ সদস্য হিসেবে, একজন নেতা হিসেবে আমাদেরকে বলেন যে কোভিড পরিস্থিতি বাংলাদেশ সরকার যেভাবে মোকাবেলা করছে এবং যেভাবে জনগণ তাতে সায় দিচ্ছে,
বা সাড়া দিচ্ছে। তাতে করে মনে হচ্ছে কি যে কোভিডকে কেন্দ্র করে আমরা আসলে এক ধরনের স্বস্তিতে থাকতে পারি, বা আমরা মোটামুটিভাবে রাইট ট্র্যাকে আছি, যখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বেশ বিপর্যস্ত, ভারতের কথা যদি আমরা বলি, নেপালের কথা যদি বলি? যে না, সেই জায়গাগুলো তো যথার্থই বলেছেন। এখন আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এক ধরনের একটা নিয়ন্ত্রণার মধ্যে আসতে পেরেছি, যখন 90, 95, 100 3 অঙ্কের কোঠায় চলে গিয়েছিল মৃত্যু সংখ্যা, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম লকডাউনের মধ্য দিয়ে, বা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, সেই জায়গাটা স্বস্তিতে তো আছে। আপনার ভ্যাকসিন নিয়ে যে কথাগুলি ছিল, একটু তো মানে আমাদের যে নির্ভরতার জায়গা ছিল ভারতের সিরাম ইনস্টিটিউট, সেই জায়গাটা যে কোনো কারণে বিঘ্নিত হওয়ার কারণে বিঘ্নিত হয়েছে, এবং আমরাও এক ধরনের প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে পড়েছিলাম, এবং সেটাও সরকারের বিভিন্ন পর্যায়ের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সেই জায়গাটাও কাটিয়ে উঠতে পেরেছে। যেমন ভাবে সোভিয়েত ইউনিয়ন থেকে ভ্যাকসিন আসছে, ঠিক তেমনি চীন থেকে আসছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জায়গাগুলো তৈরি হয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিষয় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ঘোষণা করেছে জুলাই মাস থেকে তাদের সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে চলবে। অর্থাৎ 1 জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্র করোনা ফ্রি দেশ হিসাবে নিজেদেরকে আগাম ঘোষণা করেছে। মানে অর্থাৎ তার দেশের প্রয়োজন মিটিয়ে এখন তারা বাইরে কাঁচামালও রপ্তানি করতে পারবে, ভ্যাকসিনও রপ্তানি করবে, সে জায়গাগুলো তৈরি হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যেটা যে ভ্যাকসিন 1 মাস আগে যে জায়গাটা ছিলাম, বা 15 দিন আগে যে জায়গাটা ছিলাম, ভারতের সিরামের সাপ্লাই লাইনটা কাট হয়ে যাচ্ছে শোনার পরে যে জায়গাটা ছিলাম, সেই জায়গা থেকে এখন এটা অন্তত স্বস্তির জায়গায় আমরা এসেছি। সামনের দিনগুলো ভালো চলবে। আমি এই বিষয়গুলির মধ্যে, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আজকে ভারতের যে ভাইরাসটা এসেছে সেটা 4 জন রোগী শনাক্ত হয়েছে, এটা উদ্বেগের কারণ। সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। ধরেন ভারতের সাথে আমাদের সীমান্ত যে যোগাযোগের জায়গা সবগুলি তো বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের 23টি পথ আছে, এবং এগুলো মোটামুটি ভাবে প্রায় সবই খোলা, মোটামুটি ভাবে। সেটি খোলা রেখে আপনি আসলে কোভিডকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? না, এই 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 অভিজ্ঞতা তো আমাদের আছে। গত ফেব্রুয়ারি মার্চ গত বছর শুরুতে আমরা যে পরিস্থিতিগুলি মোকাবেলা করেছিলাম আর কি, তখন এই যে ইটালি থেকে এসে ঢুকছে বা চীন থেকে এসে ঢুকছে, পরিস্থিতিগুলি তো আমরা মোকাবেলা করেছি। সেক্ষেত্রে তো বিমানবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু আজকের ফেরিঘাটে সকালবেলা থেকে যে ভিড়, কিছু ঘন্টা দুয়েক আগে কর্তৃপক্ষ সিদ্ধান্ত রিভিউ করে আবার ফেরি চলাচলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই জায়গাটা কেমনে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনি নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া, আমাদের সবার খুব প্রিয় এলাকা, আমার জয়রুদ্দিন স্বপন ভাই, এই এলাকায় তো এটা মার্কেটটা কি, মার্কেটটা আমরা খুব নর্মালি এই কুরবানির বাজারে সর্বশেষ যে হাটটা বসতো সেই হাটের অবস্থা, মানুষ মানুষ ময় আর কি, যে জায়গাটাকে কোনো অর্থে মানে সবাই সবকিছু বলছে, মানে আবদার কি, আমি দেখেছি দোকান মালিক সমিতি বলতেছিল যে দোকানপাট 24 ঘন্টার জন্য খুলে দিলেও ভালো হতো, আমরা সব নিয়ম মানে পালন করবো, যে 8টা পর্যন্ত খোলা, এটা তো হয় না, ইফতারের পরে কোনো লোকজন থাকে না, পরিবহন চালু করেন, আমরা সব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো। মানে কথাবার্তায় সমস্ত সেক্টরেরই লোকজন মিডিয়াতে এসে যে সুরে কথা বলেছে, যে জাস্ট আমাদের একটু সুযোগ দেন, জীবন আর জীবিকার সমন্বয় করে আমরা এগিয়ে যাব। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা তো আজকে দোকান মালিক সমিতির লোকজন কিংবা দোকানের লোকজন যে তার দোকানটা খুলতেছে, তার দোকান, তার কর্মচারী, তার স্টাফ সামগ্রিকভাবে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে তা তো নয়। আমরা গত বছরের ঈদের সিনারিওটা ভুলে গেছে। মসজিদে নবমী পর্যন্ত গত বছর ঈদের নামাজটা হয় নাই। বাংলাদেশেও গত বছর মসজিদে নামাজ হয় না, বাইরে নামাজ হয়নি, মসজিদে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে নিয়ম করে। পবিত্র কাবা শরীফে বন্ধ ছিল। হ্যাঁ, তারপরেও আমাদের যে সাধারণ কেন সকল পর্যায়ের মানুষের যে বাড়াবাড়িটা, ওই জায়গাটাকে আমরা আমাদের একটা সংকট।
হয়তো মানে গতকাল যে ভিড় ছিল সে তুলনায় আজকে ভিড়টা কম। জি ভিড়টা কমে যাবে, কিন্তু ঢাকা থেকে মানুষগুলি কি নিয়ে গ্রামে গেল, গ্রাম থেকে যখন ফিরে আসবে, এই এই জায়গাটাই আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব অস্থিরতার বিষয়, চিন্তার বিষয়, শঙ্কার বিষয়। মিস্টার এই জায়গাটাতে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সতর্কতার সাথে, সাহসিকতার সাথে পদক্ষেপ গ্রহণ করা দরকার। মিস্টার অসীম কুমার উকিল, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার জহিরুদ্দিন স্বপন, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে দেশের কোভিড পরিস্থিতি কেমন মনে হচ্ছে, এবং জীবন আসলে শেষ পর্যন্ত আমরা কতটা রক্ষা করতে পারবো, কারণ নিকট প্রতিবেশী ভারতের অবস্থা বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর যা অবস্থা, এবং সব মিলিয়ে জীবিকাটা একটা বড় প্রশ্ন। সেই জীবিকার সুরক্ষাই আমরা কিভাবে দিব, মানুষ যেন জীবিকা রক্ষা করতে পারে, এবং সেই জায়গায় সরকারের উপরে দায় যেমন আছে, আবার আমি অসীম কুমার উকিলের কথায় ইঙ্গিত পাওয়া গেছে যে নাগরিক হিসেবে আমরা কতটা সচেতন। এবং আমি আপনাকে যে প্রশ্নটা বাড়তি যোগ করে দিতে চাই সেটি হচ্ছে যে সরকারকে সবকিছু ধরিয়ে দেয়া, সেই কাজটি বাংলাদেশের নাগরিক সমাজ, রাজনৈতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো, এমনকি আপনার দল যেটি বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম রাজনৈতিক দল, সেই দল কতটা করছে বা করতে চাইছে বা করবার চেষ্টা করছে? মিস্টার জহিরুদ্দিন স্বপন। ধন্যবাদ জিল্লুর, আপনাকে, চ্যানেল আইকে, তৃতীয় মাত্রার সংশ্লিষ্ট সকলকে এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সকলের দোয়ায়, আশীর্বাদে এবং আল্লাহর করুণায় আজকে আবার অনেকদিন পর টেলিভিশনে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই সর্বশক্তিমানের প্রতি। একটা বিষয় তো গত প্রায় 1 বছর যেহেতু বেশি সময় হয়ে গেল, প্রমাণিত যে কোভিডের মতো এরকম একটি সমস্যা, এটা মানব সভ্যতার জন্য এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জকে এই মুহূর্ত পর্যন্ত সভ্যতা মোকাবেলা করতে পারেনি, এবং একমাত্র টিকার মাধ্যমেই যদি এটাকে সমাধান করা যায় সেটাই অবলম্বন করা হচ্ছে। এবং উন্নত দেশগুলি যেহেতু টিকা উৎপাদন করে, আবিষ্কার করে, মেধাস্বত্ব তাদের হাতে আছে, সে কারণে ইতিমধ্যেই নিউ ইয়র্ক থেকে ইউরোপের বহু বড় বড় শহরে টিকার আওতায় আনার সংখ্যা যেহেতু বেশি, সেজন্য তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোভিড মোকাবেলা করার ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বৈষম্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কেবলমাত্র যাদের টিকা বন্টন করার, উৎপাদন করার এবং সকলকে টিকার আওতায় আনার যোগ্যতা আছে, যেই রাষ্ট্র, যেই সরকারের, তারা হয়তো আপাতত এখান থেকে কিছুটা রক্ষা পাবেন। বাকিরা যে এ ব্যাপারে ঝুঁকির মধ্যে থাকবেন এবং আরো দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে বাস করতে হবে, এটা কিন্তু কম বেশি বেরিয়ে পড়েছে। এবং এটা আমরা লক্ষ্য করেছি যে টিকা উৎপাদনের সংকটটা এত বেশি যে ইতিমধ্যেই এক ধরনের টিকা জাতীয়তাবাদ তৈরি হয়েছে। ধনী দেশগুলি যাতে টিকা তার আওতায় রাখতে পারে, সংরক্ষণ করতে পারে এবং নিজেরা যাতে বাঁচতে পারে, এ ধরনের একটা নীতির মধ্যে ঢুকে পড়েছে। বিশেষ করে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলি টিকা উৎপাদন করে, তারা টিকার মেধাস্বত্ব মালিকানা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকে সম্মতি দিয়েছে, সে ব্যাপারে তারা একমত পোষণ করে নাই। অর্থাৎ টিকা উৎপাদনের এই ধীর গতি এবং কেবলমাত্র স্বল্প সংখ্যক লোকের হাতে এটা থাকবে। বেশিরভাগ লোক কিন্তু টিকা পাওয়ার জায়গাতে এখনো যেতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত এই মেধাস্বত্ব উন্মুক্ত করে না এবং দেয়। আমরা যদি মিস্টার জহিরুদ্দিন স্বপন এই গ্রহীতা হিসেবে দেখি যে সেরামের সঙ্গে আমাদের যে চুক্তি, সেই চুক্তিতে কিন্তু আমাদের সুরক্ষা নেই, এবং রাশার সঙ্গে এখন যখন আমরা চুক্তি করবার কথা দিচ্ছি, রাশা যে শর্ত দিচ্ছে, সেখানেও কিন্তু আসলে আমাদের মতো দেশগুলো সেই অর্থে তেমন কোনো সুরক্ষার সুযোগ নেই। জি, আমি ওখানে আসছি। একদিকে বৈশ্বিকভাবে টিকার প্রশ্নে এই ধরনের কোনো নৈতিক অবস্থানে বিশ্ব সভ্যতা দাঁড়াতে পারে নাই, টিকা উৎপাদনকারীরা দাঁড়াতে পারে নাই, ধনী দেশগুলি দাঁড়াতে পারে নাই, এবং যারা দাতা সংস্থা বলে দাবি করেন তারাও কিন্তু এই বিষয়ে কোনো সর্বসম্মত নীতি তৈরি করতে পারে নাই। অপরদিকে যে রাষ্ট্রগুলি দ্বিপাক্ষিক ভাবে চেষ্টা করছে, সেই রাষ্ট্রগুলিও কিন্তু দেখা যাচ্ছে যে নানান রকম ব্যবসায়িক ফাঁদে এবং দ্বিপাক্ষিক চুক্তির ফাঁদের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে, যার চরম উদাহরণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই বিষয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেছে। ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে। ভারত সরকার, বাংলাদেশ সরকার এবং সেরাম ইনস্টিটিউট একটা ত্রিপক্ষীয় চুক্তি করেছে, এবং সেই চুক্তির মধ্যেই
এই চুক্তি বাস্তবায়ন এবং মানুষকে এই ধরনের একটা জীবন মরণের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত এমন একটা আইটেমকে নিয়ে যে চুক্তি হচ্ছে, সেখানে কোনো ধরনের বাধ্যবাধকতা রাখা হয়নি, বরঞ্চ দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। সে কারণে দেখা গিয়েছে যে ভ্যাকসিন তার ব্যবসার টাকা পাচ্ছে, সেরাম ইনস্টিটিউট তার সুবিধা মতো টিকা দিতে পারলে ভালো, না দিতে পারলে সেটার ব্যবস্থাপনা পরিচালক আদার পুনাওয়ালে লন্ডনে গিয়ে পালিয়ে থাকতে পারছেন। ভারত সরকার তার দেশের টিকার করোনার যে সংক্রমণের যে ব্যাপ্তি, সেই কথা বলে সে পার পেয়ে যাচ্ছে, কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ। ফলে বাংলাদেশের মানুষের স্বার্থকে নিশ্চিত করে যে চুক্তি করতে পারে নাই, বাংলাদেশ সরকার পারে নাই, ওষুধ প্রশাসন পারে নাই, শুধুমাত্র ভ্যাকসিনের ব্যবসার স্বার্থটা কিন্তু নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই সে কিন্তু তার বার্ষিক প্রতিবেদনে আমরা দেখেছি, শেয়ার মার্কেটে তার প্রতিবেদনে তার লাভের হিসাবটা কিন্তু সে ইতিমধ্যে আদায় করে ফেলেছে, কিন্তু মানুষের কিন্তু কোনো টিকার নিশ্চয়তা এখনো আদায় করা যায় নাই। সেরামের ব্যবস্থাপনা পরিচালক লন্ডনে গিয়ে পালিয়ে আছে, ভারত তার সমস্যার কথা বলে এখান থেকে দায় মুক্তি পেয়ে বসে আছে। ফলে এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে এই ধরনের সরকারগুলিও জনগণের স্বার্থের দিকে যে সঠিকভাবে খেয়াল রাখতে পারছে না, অথবা খেয়াল রাখার জন্য যে ধরনের নৈতিক মানবিক মূল্যবোধ থাকা দরকার তা যে নাই, অথবা থাকলেও সেটাকে আদায় করার জন্য যে ধরনের যোগ্যতা থাকা দরকার, দক্ষতা থাকা দরকার, তা যে নাই, তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশ সরকার, ভারত সরকার এবং ইসলামের এই ত্রিপক্ষীয় চুক্তি। কিন্তু এটা একটা উদাহরণ হতে পারে। আমি আশা করি আফ্রিকা সহ পৃথিবীর অন্যান্য যে সমস্ত উন্নয়নশীল দেশগুলি বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির কাজের মধ্যে ব্যস্ত আছে, তারা বাংলাদেশের এই চরম দুর্দশা এবং সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির যে করুণ পরিণতি, বাংলাদেশের মানুষের যে অসহায়ত্ব, প্রথম ডোজ টিকা নেওয়ার পরে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে না, এমন ধরনের অসহায়ত্ব নিয়ে যে বাংলাদেশের মানুষ বসে আছে, এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের এই যে ব্যর্থতা, অমানবিকতা, অযোগ্যতা এবং একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যম দিয়ে একটা ব্যবসায়িক স্বার্থকে নিশ্চিত করার ব্যাপারে যে তার মনোযোগ, এই সমস্ত পুরা বিষয়গুলি কিন্তু সেই সমস্ত দেশের জন্য একটা অভিজ্ঞতা হতে পারে। একই সঙ্গে আমাদেরকে খেয়াল করতে হবে, একটু ছোট্ট করে আনতে হবে, টিকা আবিষ্কার ছাড়া কিন্তু এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান করোনার কোনো সমাধান দিতে পারছে না, পারে না। সেক্ষেত্রে টিকার আবিষ্কার এবং সংক্রমণ প্রতিরোধটাই কিন্তু হচ্ছে এ পর্যন্ত গত অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি একমাত্র কাজ। আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বিচ্ছিন্ন যে দেশগুলি, যেখানে কোনো সরাসরি ভূখণ্ডের যোগাযোগ নেই, মহাসাগরের মধ্যে যে সমস্ত দেশগুলি বাস করে, তারা কিন্তু সে ব্যাপারে খুব মনোযোগ দিয়েছে। এবং আপনারা খেয়াল করেছেন, এমনকি অস্ট্রেলিয়ার নাগরিকরা পর্যন্ত যারা বাইরের থেকে ভিতরে ঢুকছেন তাদের জন্য কঠোর শর্ত আরোপ করেছে সে সমস্ত দেশ। কেননা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এই ধরনের কঠোরতা অবলম্বন করা ছাড়া কিন্তু অন্য কোনো পথ খোলা নেই। এক্ষেত্রেও বাংলাদেশ সরকারের ব্যর্থতা আমরা প্রতিদিন চোখের উপরে দেখছি। দেখেন, একদিকে লকডাউনের কথা বলা হচ্ছে, অপরদিকে সচ্ছল যে মানুষগুলি আছে, যাদের ব্যক্তিগত গাড়ি আছে, ট্রান্সপোর্ট আছে, তাদের জন্য কিন্তু কোনো আইন কানুন নাই। দেদারসে কিন্তু আপনার এই সমস্ত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ধনী শ্রেণী, তাদের জন্য কিন্তু কোনো লকডাউনের শর্ত নাই, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ, যারা দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু লকডাউনের শর্ত। সরকার এই ক্ষেত্রে কেবলমাত্র এক ধরনের দ্বিচারিতার মধ্যে দিয়ে কিন্তু এই পরিস্থিতিটা পার পাওয়ার চেষ্টা করছে। এই সমস্যার সমাধান করা অত্যন্ত জটিল, একথা আমরা সকলে বুঝি, এবং সেই কারণে এই জটিল সমস্যার জন্য সকলের মতামত নিয়ে, জাতীয় ঐক্যমত নিয়ে সকলকে যুক্ত করাটাই হচ্ছে সরকারের প্রথম কাজ। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মহাসচিব প্রথম থেকে কিন্তু এই কথাগুলি বারবার বলছে, কিন্তু সরকার সেই কাজ না করে দ্বিচারিতার মধ্য দিয়ে কিন্তু একটা চালাকির মধ্য দিয়ে কিন্তু এই পুরো সময়টা পার করে যাওয়ার চেষ্টা করছে, যেটা আমি মনে করি যে একটা দায়িত্বহীনতার পরিচয়। এবং সর্বশেষ আমার বক্তব্যটি হচ্ছে এই, যে আমাদের সকলকে বুঝতে হবে যে তাৎক্ষণিক চিকিৎসার সমাধান না হওয়া পর্যন্ত টিকা এবং সংক্রমণই হচ্ছে একমাত্র সমাধান। এক্ষেত্রে এখনো যে সময়টুকু আছে, সেই সময়কে কাজে লাগানোর জন্য টিকার বিকল্প জায়গাগুলিকে আরো আগে নেওয়া উচিত ছিল। বিএনপি প্রথম থেকেই বলছে যে এককভাবে যে সেরামের সঙ্গে ভারতের সঙ্গে চুক্তি করা হচ্ছে কোনো বিকল্প না রেখে, এর জন্য কিন্তু জাতিকে খেসারত দিতে হবে। আজকে তা কিন্তু প্রমাণিত হলো। ফলে সরকারের হাতে এখনো সময় আছে বিকল্প টিকার উৎস আবিষ্কার করার জন্য এবং দেশের মধ্যে সংক্রমণকে কঠোর করার জন্য, ইমিগ্রেশন পয়েন্টগুলিতে আরো অনেক বেশি কঠোরতা অবলম্বন করার জন্য। শুধুমাত্র পুলিশ, মিলিটারি, সরকার, দাপট, ধমক আর এই সরকারের অনুগত কিছু মিডিয়াকে দিয়ে এই সত্য আড়াল করার যে কৌশলের মধ্যে সরকার আটকে আছে, সেখানে থাকলেই চলবে না। একটা প্রকৃত সৎ জাতীয় ঐক্যমত তৈরি করতে। ধন্যবাদ মিস্টার অসীম কুমার উকিল।
স্বপন ভাই, জহিরুদ্দিন স্বপন ক্যাম্পাসের আমাদের বন্ধু মানুষ। আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনটা করেছি। সেটা অনেকদিন হয়ে গেছে যদিও, কিন্তু উনি যা যা বললেন আমার কাছে মনে হচ্ছে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এটি মানে এর বাইরে কিছু বলার আছে কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না। আমি ধরেন এটা বলতেই পারি, বেগম খালেদা জিয়ার পাসপোর্টটা কেন আপ টু ডেট না, এটা উনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, ওনার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে, এটাকে আপ টু ডেট করে রাখা হলো না কেন? এই কথাটা বলে আমি জহিরুদ্দিন স্বপন ভাইকে আক্রমণ করতে পারি, কিন্তু আক্রমণটা কি যৌক্তিক হবে? এটা কি জানতো যে এরকম বিএনপির চেয়ারপারসন এসে অসুস্থ হবেন, ওনার বিদেশে যেতে হবে, পাসপোর্টটাকে রিনিউ করতে হবে? বলার জন্য বলা যাইতে পারে, বলবো আমরা, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা মূল যৌক্তিক বিষয় হতে পারে না। সামগ্রিক সংকটটা অত্যন্ত সফলতার সাথে যখন সরকার মোকাবেলা করছে, তখন সকল ক্ষেত্রে ব্যর্থতা, অদক্ষতা সবকিছু দেখছে। এটির পক্ষে কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এটির পক্ষে কোনো যুক্তি নাই। এগুলি একেবারেই মানে বলতে হবে, আক্রমণ করতে হবে, ধরতে হবে, সেই জায়গাগুলিতে থেকেই এই কথাগুলি বলছেন জহিরুদ্দিন স্বপন ভাই। বলছে যেরকম সেকেন্ড ডোজ নিতে না পেরে খুব অনিশ্চয়তায় ভুগছে সকল মানুষজন। আমি তো এই কথাটা শুনলাম না, একমাত্র জহিরুদ্দিন স্বপন ভাই তালিকা প্রকাশ করেন না যে 20টা লোক সেকেন্ড ডোজ দিতে পারে নাই। কথাগুলি খুব সুনির্দিষ্টভাবে আসা দরকার বন্ধুবর যেমন জহিরুদ্দিন স্বপন। 17 লক্ষ টিকার সংকট আছে, যারা সেকেন্ড ডোজ নিতে পারবে না এখন পর্যন্ত, যা টিকা আছে, না, যদি সেটা সেরাম পারবে থেকে না, টিকা না আসে। পারবে না কথাটা বলতেছি না, যে এখনো যে সংকটটা পারবে না তো বললাম তো, 15 দিন আগে যে অবস্থা ছিল আজকে তো সে অবস্থা নেই। আমরা অত্যন্ত সফলতার সাথে 135টা দেশে যখন ভ্যাকসিন পৌঁছে নাই, তখন আমরা ভ্যাকসিনগুলি 7ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। এবং আমি দুঃখিত, আমি এই ক্ষেত্রে আপনি শুনেন স্বপন ভাই, পরে আপনি বলবেন। স্বপন ভাই পরে বলবেন, আচ্ছা, আপনি পরে বলবেন, আমি শুনেছি। আপনি যখন কোনো তথ্য দিবেন, আপনি তথ্যের উৎস বলবেন। আচ্ছা, আপনি নোট রাখেন মিস্টার জহিরুদ্দিন স্বপন। যত খুশি বলেন, আপনার বলার সময়টা আমি শুনেছি আর কি না। সেই ক্ষেত্রে এই সেকেন্ড ডোজ, হ্যাঁ ধরেন আমার সেকেন্ড ডোজটা নেওয়ার কথা ছিল 7ই এপ্রিল, কিন্তু আমি 5ই এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়ে গেছে। তখন সরকারের সিদ্ধান্ত মোতাবেক আর কি আমার এটা পিছিয়ে গেছে। এখন এটা আমি এই সপ্তাহে নেব। এটা অন্য কোনো কারণে নয়, এটা হলো আমি যখন ভ্যাকসিন আক্রান্ত হয়েছি তখন এটা নেওয়ার বিষয় নাই। হ্যাঁ, সারা দেশে সবাই অত্যন্ত নির্ভরতার সাথে, স্বস্তির সাথে ভ্যাকসিন গুলি নিচ্ছে। একটা চুক্তি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি না। সিরাম ইনস্টিটিউট তাদের লোকাল এজেন্ট সালমান এফ রহমানের ভ্যাকসিন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সীমাবদ্ধতা তো আছে। কেউ কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করলে দায় দায়িত্বটা আমার কাছে এসে পড়বে সম্পূর্ণ তা না, কিন্তু আমরা তো সেখানে বসে থাকিনি। হ্যাঁ, এটা আপনারা বলেছেন আমরা আগে কেন আমরা এই ভ্যাকসিনকোর মাধ্যমে এই ব্যবসা করতে গেলাম, কেন আমরা ভ্যাকসিনকো একমাত্র ভ্যাকসিনকোর সাথে কন্ট্যাক্ট করা হলো, এই কথাগুলি বলেছেন। কারণ ভ্যাকসিনকোর কর্ণধার আওয়ামী লীগের একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আবার হ্যাঁ, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। এখন ভ্যাকসিনের সেই সংকট নেই, ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন আসবে। এবং এটা সকলের অবগতির জন্য কথাটা স্বীকার করতে হবে, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো ক্রাইসিস মোকাবেলা করার ক্ষেত্রে সারা পৃথিবীতে প্রশংসিত, সমাদৃত। এটি তিনি দেখিয়েছেন, মানে ইতিহাস তাই বলে, এটা কেবলমাত্র কথার কথা নয়, ইতিহাস তাই বলে। এবং আজকের দিনে আমরা সামগ্রিকভাবে এই ভ্যাকসিনটা মোকাবেলা করতে সমর্থ হয়েছে। মিস্টার অসীম কুমার উকিল, আমি জাস্ট অন্য সূচনায় বলেছিলাম অন্য দুটো প্রসঙ্গের কথা। একটি হচ্ছে হেফাজতে ইসলাম, একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমের রাজনীতির খবর কিন্তু জুড়ে আছে তারা, এবং এটি আওয়ামী লীগের জন্য কতটা স্বস্তির সুখের আমরা জানি না। বাট একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমরা যেটি দেখি যে হেফাজত কিন্তু অনেক কিছু ডিকটেটও করে, আমাদের এখানে শিক্ষার কারিকুলাম কি হবে, আমাদের সংস্কৃতির চর্চা বা সাংস্কৃতিক চর্চা আমরা কি করব, আমরা কোথায় রাজনীতি হবে, কোথায় রাজনীতি হবে না। তো অনেকেই মনে করেন যে আসলে মূলধারার রাজনৈতিক শক্তিগুলোকে সেই অর্থে
সরকার স্পেস দেয় না বলেই আসলে এই শক্তিটি রাজনীতির জায়গাটা দখল করে নিচ্ছে, যেটি হয়তো ভবিষ্যতে দেশের রাজনীতির জন্য, এমনকি ক্ষমতাসীন দলের জন্য খুব সুখকর কিছু হবে না। আবার সরকার অন্যদিকে নানা ধরনের প্রক্রিয়ায়, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই মুহূর্তে দেশে বিদেশে প্রচুর আলোচনা হচ্ছে। এই আইনের মধ্য দিয়ে মানুষের কথা বলবার অধিকার, লেখার অধিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মত প্রকাশের অধিকারকে অনেকখানি খর্ব করছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমি দুটো একসঙ্গেই যোগ করে দিলাম যেহেতু সময় খুব হাতে বেশি নেই। না, ঠিক আছে। না, আপনার এই ধর্মাশ্রয়ী রাজনীতির পক্ষে আমরা কখনোই ছিলাম না। তারপরেও বাংলাদেশে ধর্ম আছে, ধর্ম নিয়ে রাজনীতি আছে, সেটার একটা সর্বশেষ রূপটুকু হল হেফাজত, ইসলামের হেফাজত করার নাম দেওয়া রাষ্ট্র। এগুলি কোনো অর্থেই রাজনীতির জন্য, দেশের জন্য, জাতির জন্য কোনো অর্থেই সুখকর নয়। আমরা সামগ্রিকভাবে বিষয়গুলি মোকাবেলা করার জন্য চেষ্টা করছি। আমি সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করি আওয়ামী লীগের একজন সংগঠক হিসেবে। আমার কাছে কখনো মনে হয়নি যে এই কাজগুলি করতে গিয়ে আমাদের যেটা সংস্কৃতির বিকাশ আর কি, সাংস্কৃতিক অঙ্গনকে সুসংগঠিত করতে গিয়ে আমাদের কখনো মনে হয়নি যে এই হেফাজতটা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে, এরকম কখনো মনে হয়নি। বরঞ্চ আমি ব্যক্তিগত বিশ্বাস করি একজন সংস্কৃতিবান মানুষ মাত্রই হলো একজন পরিপূর্ণ মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ। সেই জায়গাটা নষ্ট হয়েছে প্রিন্সেস লাকি খানের মৃত্যুর থেকে শুরু করে অনেক অপসংস্কৃতি বাংলাদেশে হয়েছে। সেই বৃত্তটা ভেঙে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি বলেই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিনে এর মধ্যে দাঁড়িয়েও মানে এই ভার্চুয়ালি অনেক কর্মসূচি পালিত হচ্ছে, সারা বাংলাদেশেই সাংস্কৃতিক অঙ্গনগুলি মুখরিত হচ্ছে। একটা চেষ্টা আছে, চেষ্টা না, এটা অপচেষ্টা আছে, অপসংস্কৃতি আছে, কিন্তু আমরা এগুলো মোকাবেলা করে অগ্রসর হচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, যে বাংলাদেশের 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব একাকার, যেখানে ধনী গরিব নির্বিশেষে সব একাকার, সেই বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে 75 বাংলাদেশে দাঁড়িয়ে। 75 বাংলাদেশে দাঁড়িয়ে আপনার মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীরা বাংলাদেশের রাজনীতির স্বীকৃতি পেয়েছে। 71 যারা আমার মা বোনকে ধর্ষণ করেছে, মা বোনদেরকে নিয়ে পাক বাহিনীতে তুলে দিয়েছে, তারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, অর্থনীতিতে পুনর্বাসিত হয়েছে। এই যে মৌলবাদের অর্থনীতি, সেই মৌলবাদের অর্থনীতির শিকড় উপরে ফেলতে সময় লাগছে, কিন্তু হেফাজত কিংবা অন্য কেউ বাংলাদেশে জায়গা নেবে আমি অন্তত বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ সবকিছুর পরেও মানে এই ধর্মান্ধতার পক্ষে না, ধর্ম পালনের পক্ষে আছে, কিন্তু ধর্মান্ধতার পক্ষে নয়। এটা হেফাজতটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কোথাও তারা একেবারে মানে আমাদের উপর হস্তক্ষেপ করছে এরকম কিছু বিষয় নাই। ঘটনা যেগুলো ঘটেছে, যা মিডিয়াতে এসেছে, যা শুনছি, যা দেখছি, তা অনাকাঙ্ক্ষিত। বর্তমান সরকার এই বিষয়গুলি শক্ত হাতে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং আমি বিশ্বাস করি এই ধর্মশ্রয়ী রাজনীতি, মৌলবাদ, সাম্প্রদায়িক যে রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে বাংলাদেশের, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে উঠবে। এটা হবে, আমি বিশ্বাস করি। মিস্টার জহিরুদ্দিন স্বপন, আমি আপনার এই দ্বিতীয় প্রসঙ্গে আসার আগে আমি করোনার বিষয়ে দুইটা মন্তব্য করে রাখতে চাই। একটি হচ্ছে যে বাংলাদেশে কি পরিমাণ লোক প্রথম ডোজ টিকা দিয়েছে আর কি পরিমাণ লোক দ্বিতীয় ডোজ টিকা পায়নি, কি পরিমাণ টিকা বাংলাদেশ সরকারের সংগ্রহে আছে আর কি পরিমাণ টিকা সে পাবে না, এই পরিসংখ্যান কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিদিন দেয়া হচ্ছে এবং তা কিন্তু দেশের সকল দৈনিক পত্রপত্রিকা গণমাধ্যম ছাপছে। আমি সে কারণেই বর্তমানের এই পার্লামেন্ট বৈধ হোক আর অবৈধ হোক, এরকম একটা দায়িত্বশীল পার্লামেন্টের মেম্বারের পরিচয় আমার বন্ধু অসীম কুমার উকিল দেন। ফলে এ বিষয়ে কথাবার্তা বলার সময় কিন্তু আমরা আমাদের অবশ্যই ইন্টারপ্রিটেশন আমরা আমাদের মতো করে দিব, কিন্তু তথ্য পরিসংখ্যান নিয়ে যদি আমরা কোনো ভুল কথা বলি, গায়ের জোরে কথা বলি, তাহলে সম্মানিত দর্শকরা আমাদের মতো আলোচককে ভুল বুঝতে পারে, আমাদের যোগ্যতা, দক্ষতা, আমাদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে। অতএব তথ্য পরিসংখ্যান নিয়ে কখনো কিন্তু কোনো
কোনো ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করা ঠিক না। এক, দুই হলো করোনা নিয়ে আমার আলোচনা শেষ করার আগে, করোনা রোগী বাংলাদেশের এখন লক্ষ লক্ষ রোগী, এবং তার মধ্যে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ রোগী, এবং তাকে তার রোগ এবং অন্যান্য তার বয়সের কারণে অন্যান্য রোগের কারণে দল এবং তার পরিবার অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। আমি এই আলোচনা শেষ করার আগে এই দর্শক শ্রোতাদের মাধ্যমে, সম্মানিত দর্শক শ্রোতার মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল করোনা রোগীর জন্য দোয়া কামনা করছি। আপনি দ্বিতীয় যে প্রসঙ্গটি অবতারণা করেছেন, হেফাজতের প্রশ্ন, আমি এই প্রশ্নে কথা বলার আগে স্মরণ করিয়ে দিতে চাই যে 2006-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব খেলাফত আন্দোলনের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, 5 দফা চুক্তি, যেখানে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন করা হবে, এবং সেই 5 দফা চুক্তির লিখিতভাবে স্বাক্ষর করেছেন আওয়ামী লীগ এবং এই ধরনের একটি খেলাফতের মতো এরকম একটি সাম্প্রদায়িক একটা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। তখন তার নেতা ছিলেন এই যে মামুনুল হক সাহেব গ্রেপ্তার হলেন তার বাবা, এখন কিন্তু মামুনুল হক সাহেবই হচ্ছে সেই খেলাফতের নেতা। অর্থাৎ মামুনুল হকের দলের সঙ্গেই কিন্তু আপনার এই ধরনের একটা চুক্তি 2006-এ আওয়ামী লীগ লিখিতভাবে করেছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই চুক্তিতে স্বাক্ষর করেছে। এবং বোঝা গেল যে ওই ধরনের একটি নীতিগত অবস্থান, ওই ধরনের একটি আদর্শগত বিচ্যুতি থেকে আওয়ামী লীগ সরে যায়নি বলেই কিন্তু তারা কওমি জননী উপাধি আনন্দের সঙ্গে গ্রহণ করছে, এবং আপনার হেফাজতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক হচ্ছে, কখনো গ্রেপ্তার, কখনো আবার এটা নিয়ে দেন দরবার, এ ধরনের একটা দ্বিচারিতা কিন্তু দেশের মানুষ দেখছে। একদিকে অসাম্প্রদায়িক রাজনীতির কথা, আর একদিকে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার কথা, আর একদিকে রাষ্ট্রের মধ্যেই, সংবিধানের মধ্যেই এটাকে রাষ্ট্রধর্ম বহাল রাখা, এই ধরনের নানান রকম যে স্ববিরোধিতা সংবিধানের মধ্যে আছে, এবং এটাকে যদি একটা আপনার ব্যঙ্গচিত্রে দাঁড় করানো হয়, দেখা যাবে যে ধর্মনিরপেক্ষতার লেবাস নিয়ে মুজিব কোড পরিহিত একজন আওয়ামী লীগ, সে মাথায় টুপি দিয়ে রাষ্ট্রধর্মের লেবাস লাগিয়ে দাঁড়িয়ে আছে। সংবিধানের কিন্তু এরকম একটা নানান রকম বৈপরীত্যের একটা চেহারা কিন্তু আওয়ামী লীগ বানিয়েছে, এবং তার এই যে হেফাজতের সঙ্গে তার যে দহরম মহরম, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সকাল বিকাল বৈঠক, আবার সকালবেলায় গ্রেপ্তার করার জন্য বিভিন্ন ধরনের দলীয় পুলিশদের যে তৎপরতা, এগুলির মধ্য দিয়ে কিন্তু মানুষের কাছে কিন্তু একটা দ্বিচারিতা বেরিয়ে পড়ছে। ফলে রাজনৈতিক অঙ্গনেও কোভিড মোকাবেলা করার ক্ষেত্রেও সরকার যেমন একটা নীতিহীন জায়গাতে চলছে, এবং এ ধরনের একটা সমস্যাকে মোকাবেলা করার ক্ষেত্রে যে মূল্যবোধ, যে নৈতিকতার উপরে দাঁড়িয়ে যে ধরনের জাতীয় ঐক্যমত্য তোলার উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল তা যেমন নেয়নি, তেমনি আমাদের মতো দেশে ধর্মকে ব্যবহার করে যারা যে কোনো সময়ই একটা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে যেতে পারে, অবশ্যই ধর্মপ্রাণ মানুষকে আমরা সকলেই সম্মান করবো, শ্রদ্ধা করবো, এবং ধর্মপ্রাণ মানুষ আর জঙ্গিত্ববাদ কিন্তু এক জিনিস নয়, এ ব্যাপারে খুব পরিষ্কার থাকা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ধর্মপ্রাণ মানুষের সেই অনুভূতিকে বাদ দিয়ে রাজনীতির স্বার্থে, সংকীর্ণ স্বার্থে এই ধরনের গোষ্ঠীগুলির সঙ্গে এক ধরনের গোপন রাজনৈতিক আলাপ আলোচনা, কখনো শক্ত কখনো নরম, এই ধরনের কৌশল কিন্তু অবলম্বন করে চলছে, যা হেফাজত এবং খেলাফতকে দর কষাকষির মধ্য দিয়ে রাষ্ট্রকে ব্যবহার করে বর্তমান সরকার চালিয়ে যাচ্ছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী বিজেপির মতো হিন্দুত্ববাদী একটি দলের নেতা, প্রধান নেতা যখন বাংলাদেশে আসলো, এর আগেও কিন্তু বহুবার এসেছে, কিন্তু পশ্চিমবাংলার নির্বাচনে যখন মমতা অসাম্প্রদায়িক নির্বাচনের স্লোগান তুলে নির্বাচন করছে, এবং ঠিক সেই সময় দেখা গেল যে এবারের সফরেই পশ্চিমবাংলার নির্বাচনে অসাম্প্রদায়িক মমতাকে আঘাত করার জন্য বাংলাদেশ সরকার মতুয়া সম্প্রদায়ের ওখানে গিয়ে আপনার বিজেপির নেতা ভারতের প্রধানমন্ত্রীকে মাটিতে সেজদা করার, মাটিতে প্রণাম করার পরিবেশ তৈরি করে দিয়ে বর্তমান সামাজিক সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার কারণে এই পুরো উপমহাদেশে একটা সাম্প্রদায়িকতা চর্চার পরিবেশ তৈরি করে দিল। এবং এই ধরনের সাম্প্রদায়িকতা চর্চার পরিবেশের কারণে মমতার মতো একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রী ভারতের সংবিধান অনুযায়ী ভারত যদি দ্বিপাক্ষিক কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে করতে চায়, তিস্তা বা যে কোনো বিষয় নিয়ে যেখানে পশ্চিমবাংলার স্বার্থ আছে, তা মমতাকে বাদ দিয়ে হবে না। ফলে মমতার এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিস্তাকে নিয়ে যেখানে বহাল রয়েছে, সেরকম সময়ে মমতার এরকম সম্ভাব্য মুখ্যমন্ত্রী তৃতীয়বার হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় যে দুর্বলতা দেখালো, বাংলাদেশ সরকার যে দুর্বলতা দেখালো, এবং মোদী সাহেবকে
যেভাবে মতুয়া সম্প্রদায়ের ওখানে গিয়ে সাম্প্রদায়িকতা চর্চা করার সুযোগ করে দিল, অসাম্প্রদায়িক মমতাকে তারা যেভাবে আঘাত করলো, এর জন্য কিন্তু বর্তমান সরকারের অসাম্প্রদায়িক নীতিটা যেমন প্রশ্নবদ্ধ হয়েছে, দ্বিচারিতা প্রমাণিত হয়েছে, ঠিক তেমনি কিন্তু তিস্তার ক্ষেত্রে বাংলাদেশের দর কষাকষির জায়গাতে বাংলাদেশ অনেক পিছনে পড়ে গেল। ফলে এই বিষয়টিও কিন্তু যে মিস্টার স্বপন একটু সাম্প্রদায়িক শক্তিকে শেষ করতে হবে এই জায়গায়, আমার হাতে মোকাবিলা করার ক্ষেত্রে বা দর কষাকষি করার ক্ষেত্রে আমি মনে করি শুধু সাম্প্রদায়িকতার প্রশ্নে নীতিহীনতা দেখাচ্ছে না, এর চূড়ান্ত খেসারত কিন্তু আমাদেরকে তিস্তা চুক্তির ক্ষেত্রেও দিতে হবে সরকারের এই ভুল নীতির কারণে, নীতিহীন নীতির কারণে। আমার হাতে আর সময় নেই, মাত্র 3 মিনিট সময় আছে। দুজনের জন্য যেহেতু দু দফা করে দুজনেই বলেছেন 1.5 মিনিট করে বলবার সুযোগ পাবেন। মিস্টার অসীম কুমার উকিল আগে বলবেন না মিস্টার জহিরুদ্দিন স্বপন আগে বলে শেষ করবেন? বলেন, আপনি বলেন। মনে হয় যেহেতু ডিফেন্ডিং সাইড মিস্টার অসীম কুমার উকিল, মিস্টার জহিরুদ্দিন স্বপন যদি আর কিছু যোগ করবার থাকে, জাস্ট 1 মিনিট সময় আপনার জন্য। অবশ্যই আমার জন্য 1 মিনিট রেখে দিচ্ছি। জি ওকে, মানে এটা হচ্ছে আমার সর্বশেষ 1 মিনিটের মন্তব্য, এরপরে জনাব অসীম বাবু 1 মিনিট মন্তব্য করে শেষ করবেন। আমার সর্বশেষ মন্তব্যটা হচ্ছে এই যে রাজনীতি অবশ্যই ক্ষমতার প্রতিযোগিতার একটি রক্তপাতহীন যুদ্ধ, এবং যুদ্ধ হচ্ছে আপনার রক্তপাতময় রাজনীতি। আমরা সকলেই কিন্তু জানি যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি, আর রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ। ফলে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা রক্তপাতহীন ক্ষমতার যুদ্ধ চলবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেই গণতান্ত্রিক সৌন্দর্যের কারণে আমরা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকবো, জনগণের সেবা দেওয়ার জন্য আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, এবং আমাদের প্রতিযোগিতার কারণে শেষ পর্যন্ত জনগণ বেশি বেশি করে সেবা পাবে, যদি জনগণের হাতে সেই ভোটাধিকারটা থাকে। যদি জনগণ এই প্রতিযোগিতা লিপ্ত রাজনৈতিক দলগুলির মধ্য থেকে তার বেছে নেওয়ার ক্ষমতাটা যদি থাকে, একটা অবাধ নির্বাচন থাকে, একটা স্বাধীন ক্ষমতাবান নির্বাচন কমিশন থাকে, একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, যা আমরা 2014 পর থেকে একেবারেই হারিয়ে ফেলেছি। এরপরেও রাজনীতির এই করুণ দশার মধ্যেও যখন করোনার মতো এরকম একটা জীবন মরণ প্রশ্ন এসে হাজির হয়েছে, সেখানেও যে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যমত তৈরি করা দরকার, সেখানেও কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। আমি তাকে বিনয়ের সঙ্গে স্মরণ করতে চাই। দেশের নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে রাজনৈতিক পরিবেশ, তার জন্য যেমন জাতীয় ঐক্যমত এই সরকারকে তৈরি করতে হবে, তেমনি করোনার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য অবশ্যই সরকারকে জাতীয় ঐক্যমতের উদ্যোগ গ্রহণ করতে হবে। তা না হলে ভবিষ্যতের জন্য তাকেই আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধন্যবাদ মিস্টার অসীম কুমার উকিল। জাতীয় ঐক্যমত তৈরি করার মধ্য দিয়েই করোনা মুক্ত বাংলাদেশ গড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে দিনে দাঁড়িয়ে এটা সুস্পষ্ট ভাষায় বলা যায়, হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য যথেষ্ট পরিমাণের সুযোগ সুবিধা আছে। কোনো রোগীকে আর এখন রাস্তাঘাটে ঘুরতে হয় না, চিকিৎসাগুলি চলছে। বাংলাদেশে এটাও প্রতিষ্ঠিত সত্য, শাহজাহানকে কারা প্রধানমন্ত্রী বানিয়ে ধর্ম নিয়ে রাজনীতিটা করেছে, কারা গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে, কারা যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। এই সামগ্রিক ঘটনাগুলির মধ্য দিয়ে প্রমাণিত সত্য যে বাংলাদেশের সামরিক শাসকরা, স্বৈর শাসকরাই সবসময় ধর্মাশ্রয়ী রাজনীতির পক্ষে। তারা ধর্মাশ্রয়ী রাজনীতিকে লালন পালন পৃষ্ঠপোষক করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কোনো 5 দফা চুক্তি করেনি। চুক্তি করার একটি বিষয় ছিল, সদন থেকে বেরিয়ে যাওয়ার পথেই সেই সময়কার সুশীল সমাজের ব্যক্তিবর্গ ওনাকে আটক করেছিল। পরবর্তী সময় এটা হয়নি, এটা হয়নি, চুক্তি করে চুক্তি বাতিল করা হয়েছে। দ্যাটস ট্রু, ফ্যাক্ট হচ্ছে হলো। আপনার কথাটাকে মেনে নিলাম, কিন্তু এটা হয়নি। এটা তো আসলে আমরা ওই যে স্বপন ভাই বলতেছিল যে কথায় কথায় বলে ফেলেছে যে গায়ের জন্য সবকিছু করা যাবে না। আমি সেই কথাটাই বলতে চাই, রাজনীতিটা করতে হবে মানুষের মাঝে দাঁড়িয়ে, রাজনীতিটা করতে হবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে। আপনার ঢাকায় বসে থাকে বা টক শো করে কিংবা প্রেস রিলিজ দিয়ে রাজনীতিটা করলে মানুষের দ্বার গড়ায়, মানুষের হৃদয়ে পৌঁছে যাবে না। আমরা নিজেরাও একটু, আপনি কটাক্ষ করেছেন, কটাক্ষ করতেই পারেন, বাংলাদেশের পার্লামেন্টের অবস্থান, পার্লামেন্ট ইলেকশন সবকিছু নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে জহিরুদ্দিন স্বপন আমার এমপি হই কিংবা না হই, দীর্ঘ চলার পথ প্রায় 30 বছর, রাজনীতিতে কোনো প্রকার বিচ্যুতিকে দেখেছেন? আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে শত প্রতিকূলতার মাঝেও দেশ সেবার মহান রত নিয়ে যে রাজনীতি হাতে করে নিয়েছিলাম, আজকের দিনে দাঁড়িয়েও শত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়েও, সমস্ত রক্তচক্ষু প্রলোভনের মাঝে দাঁড়িয়েও শেষ করতে হবে, আমার একজন সেবক হিসাবে আমরা এখানে আছি। আমরা
এগিয়ে যাব সম্ভব পারে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং মিস্টার অসীম কুমার উকিল আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকা দরকার এবং দেশটা আসলে রাজনীতিবিদদেরই পরিচালনা করা উচিত এবং সেটি আসলে প্রধান বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই দেশ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত, সেটি নির্বাচন হোক, সেটি করোনা হোক, এ কথাও ঠিক। মিস্টার অসীম কুমার উকিল আশ্বস্ত করবার চেষ্টা করেছেন যে হ্যাঁ, সংকট হয়েছে, ভুল ত্রুটি আছে, ব্যত্যয় বিচ্যুতি আছে, কিন্তু তারপরও তারা সংকটগুলো কাটিয়ে কাটিয়ে উঠতে পেরেছেন এবং কাটিয়ে কাটিয়ে এখন পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। মিস্টার জহিরুদ্দিন স্বপন বারবারই জাতীয় ঐকমত্যের কথা এবং ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। মূল কথা হচ্ছে যে দেশের কোভিড সংক্রান্ত যে কোনো সমস্যা সরকারের দায় অবশ্যই প্রধান গুরুত্বপূর্ণ দায় এবং অবশ্যই নাগরিকদেরও সচেতন হতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই দেশের নাগরিকরা দেশের প্রবেশ পথ বন্ধ করতে পারবে না। কোনো অবস্থাতেই নাগরিকরা দেশের টিকার সুরক্ষা বা টিকার নিশ্চয়তা দিতে পারবে না, কিটের নিশ্চয়তা দিতে পারবে না, হসপিটালে চিকিৎসা হবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারবে না, সেগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। মিস্টার অসীম কুমার উকিল যেমনটা বলছিলেন, এখন গ্রামে যাওয়ার একটা হিড়িক পড়েছে ঈদকে কেন্দ্র করে, কিন্তু এই যাওয়ার পথটাও বন্ধ করবার দায়িত্বটা কিন্তু সরকার, সেটাই অন্য কোনো নাগরিক যারা পছন্দ করছে না বিষয়টা তারা পারবেন না। কাজে এই জায়গায় গভর্নেন্সের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কাজগুলো কিন্তু সরকারকে করতে হবে। নাগরিকদের থেকেও অনেক ধরনের সচেতনতার প্রয়োজন আছে, যেটি আমরা দেখাতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। সেই সজাগ থাকা, সচেতন হওয়া, এটি আমাদের দায়িত্ব। আর বাংলাদেশে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ধর্মভিত্তিক রাজনীতিকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। কম বেশির মাত্রার পার্থক্য থাকতে পারে, অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনেছি, তার কম বেশি সত্যতা উভয় দিক থেকেই আছে, মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু যে কারোই রাজনীতি করবার অধিকার আছে একথা ঠিক, কিন্তু অগণতান্ত্রিক শক্তি, কুপমণ্ডুকতা নির্ভর করে যারা রাজনীতি করতে চায় বা সমাজ চালাতে চায়, তাদের থেকে সমাজকে, রাষ্ট্রকে মুক্ত করবার দায়িত্ব কিন্তু রাজনৈতিক শক্তিগুলো, এবং সেখানে তাদেরকে অনেক বেশি সততার পরিচয় দিতে হবে, অনেক বেশি গণতান্ত্রিক হতে হবে এবং এই গণতান্ত্রিকতা হচ্ছে মানুষকে গুরুত্ব দেয়া, মানুষের অধিকারকে নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করা। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।